সারা ভারতবর্ষের যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো হয় যতজন ফর্ম ফিল আপ করে তার মধ্যে কিন্তু 50% ছেলে মেয়ে কিন্তু হুজুগে ফর্ম ফিল আপ করে, অর্থাৎ আমার বন্ধুরা ফর্ম ফিল আপ করছে আমিও করছি, তারা কিন্তু পড়াশোনার মধ্যে থাকে না। এবং নিট এবং জেইর অল ইন্ডিয়া সার্ভে রিপোর্ট বলছে যে যতজন ফর্ম ফিল আপ করে তার মধ্যে রিয়েলভাবে পড়াশোনা করে, মানে সকাল বিকেল রাত্রে সঠিকভাবে পড়াশোনা করে মাত্র 7%। মানে তোমার এএনএম জিএনএমে যদি 1 লক্ষ পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করে থাকে তাহলে মাত্র 7,000 হচ্ছে তোমার কম্পিটিটার্স, অর্থাৎ 7,000-এর মধ্যে তোমাকে কম্পিটিশান করতে হবে, এটা আগে বুঝে নাও। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো এএনএম জিএনএম 2026 যারা এক চান্সে ক্র্যাক করতে চাও, এতদিন ধরে পড়াশোনা করনি, এই 2 মাস, কেন 2 মাস বলছি কারণ এক্সাম ডেট নিয়েও একটা দ্বন্দ্ব রয়েছে, সেই জন্য বলছি এই 2 মাস ঠিকভাবে যদি কাজে লাগাও, একটা অ্যাডভান্স স্ট্র্যাটেজি মেনটেন করো, যাকে বলা হয় 7 ওয়ান্ডার্স, মানে 7টা অ্যাডভান্স স্ট্র্যাটেজির কথা বলবো, যে স্ট্র্যাটেজিগুলো আমি দীর্ঘদিন ধরে 16-17 বছর ধরে আমি স্কুলে বায়োলজি পড়ানোর সময় বলে এসেছি, যারা অ্যাপ্লাই করে মোটামুটি প্রতি বছর 2-3-4 জন করে লাগাতে থাকে এএনএম জিএনএম কোথাও কোচিং না পড়ে, সেটা নিয়ে আলোচনা করব। এবং তোমার টার্গেট স্কোর কত হওয়া উচিত, এএনএমের ক্ষেত্রে কত, জিএনএমের ক্ষেত্রে কত, তোমার মেলের ক্ষেত্রে কত, ফিমেলের ক্ষেত্রে কত, এবং তোমার ক্যাটাগরি ওয়াইজ এক্সপেক্টেড কাট অফ কত যাবে, কি কি কারণে ফর্ম বাতিল হতে পারে সেই জিনিসগুলো আলোচনা করব এবং 7টা স্ট্র্যাটেজির কথা বলবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, উপকার হবে, এক চান্সে ক্র্যাক করবে। তুমি যদি এখনও পড়াশোনা ঠিকভাবে তোমার প্রিপারেশান হয়নি তাহলেও তুমি ক্র্যাক করতে পারবে, এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে চলো। তাই ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো প্রথমেই আমরা চলে আসি, আমাদের টার্গেট স্কোর ধরতে হলে তোমাকে কতজন পরীক্ষার্থী রয়েছে, না 2025-এ ছিল প্রায় 81,032 জন, 2026-এ 98,227 জন, ধরে নাও 1 লক্ষ পরীক্ষার্থী। কিন্তু এই 1 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে আমি বলেই দিয়েছি আগে কি না, মাত্র 7%, এটা অল ইন্ডিয়ার রিপোর্ট, সার্ভে রিপোর্ট বলছে 7% ছেলে মেয়ে সকাল বিকেল রাত্রে পড়াশোনা করে। কীরকম পড়াশোনা করে, যেই 7টা স্ট্র্যাটেজির কথা এইখানে আমি বলবো সেইভাবে যারা পড়াশোনা করে তারা কতজন, মাত্র 7 জন। বেশিক্ষণ পড়তে বলবো না, কিন্তু কম সময় পড়বে, কিন্তু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে পড়বে এবং সেটাকে কাজে লাগাবে, তবেই তুমি কিন্তু পরীক্ষায় এক চান্সে ক্র্যাক করতে পারবে। দেখো এইগুলো এই তোমার 1 লক্ষ হচ্ছে তোমার কম্পিটিটার্স নয়, তোমার কম্পিটিটার্স হচ্ছে 7,000, মাত্র 7,000 1 লক্ষে, 7% তোমার কম্পিটিটার। এই 7,000-এর মধ্যে তোমাকে ভিতরে ঢুকতে হবে, যেটা কিন্তু খুব একটা বড় কাজ নয়। এবং আমি যে বললাম আমার ছেলেমেয়েরা, আমার স্কুলের ছেলেমেয়েরা কিন্তু প্রতি বছর 3 জন 2 জন 4 জন করে লাগায়, এরকম মোটামুটি কোথাও কোনো কোচিং না পড়ে, শুধু ওই ক্লাসের পর আমি ক্লাস নেওয়ার পর এসে 2-1টা প্রশ্ন বা কোথাও আটকে গেলে 2-1টা আলোচনা করে নিই, বা আমি কিছু ক্লাসের মধ্যেই স্ট্র্যাটেজি বলে দিই। নিট বা যারা এই WBJEE পরীক্ষাগুলো দেয়, এবার দেখো কত র্যাঙ্ক করলে, কত স্কোরে কত র্যাঙ্ক হয় সেটা তোমার একটা আইডিয়া থাকা দরকার, কারণ তোমার সিট সংখ্যা অনুযায়ী, সিট সংখ্যা নিয়ে এর পরবর্তীকালে ভিডিও দেবো আমি, এবং আমার প্রচুর এএনএম জিএনএম নিয়ে ভিডিও আছে, কমেন্টে পিন করা থাকবে, সেখানে প্লে লিস্টে গিয়ে তুমি দেখে নাও, প্রচুর ভিডিও পাবে। এবং কিভাবে কলেজের নাম, সিট ম্যাট্রিক, সমস্ত কিছু, এর আগেরগুলো কোন কলেজে কি হোস্টেল আছে, কিভাবে পড়াশোনা করবে, কেমনভাবে পরীক্ষা হয়, ইত্যাদি ইত্যাদি সমস্ত পেয়ে যাবে। তো দেখো এই 90 তুমি যদি স্কোর করো তাহলে তোমার এএনএমের ক্ষেত্রে 205 হবে, জিএনএমের ক্ষেত্রে 198 র্যাঙ্ক হবে। তুমি যদি 80 স্কোর করো তাহলে 792, 817 জিএনএমের ক্ষেত্রে র্যাঙ্ক হবে। তুমি যদি 70 পাও তাহলে 2,800 তোমার র্যাঙ্ক হয়ে যাবে। দেখো এইখানে ডিফারেন্সটা দেখো, এখানে 2,900 তোমার র্যাঙ্ক হয়ে যাবে। তো এই হচ্ছে তোমার পুরো ব্যাপারটা, এইরকম স্কোর করলে এত র্যাঙ্ক হয়, যে র্যাঙ্কে তুমি কিন্তু মানে একটা সরকারি কলেজ পাবে। হ্যাঁ, এবার আসি, দেখো কি ক্ষেত্রে ফর্ম বাতিল হয়ে যেতে পারে, যদি ভুল থাকে সেক্ষেত্রে কিছু ফর্ম বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ তখন তোমার এই 7,000 থেকে কিন্তু কম্পিটিশানটা আরও কমিয়ে দাঁড়াবে। দেখো কারোর ক্ষেত্রে ফাদার নাম বা মায়ের নাম, বাবার নাম বা মায়ের নাম ভুল লেখা রয়েছে, তার ক্ষেত্রে ফর্ম বাতিল হবে। কে নিজের নামের স্পেলিং ভুল লিখে ফেলেছে, ফর্ম বাতিল হবে। কে জেন্ডারে ভুল লিখেছে, তার ফর্ম বাতিল হবে। কে ডেট অফ বার্থ ভুল লিখে দিয়েছে, তার ফর্ম বাতিল হবে। কার ডমিসাইল উল্লেখ করা ভুল হয়েছে, কে ক্যাটাগরি ভুল লিখেছে, ক্যাটাগরি মানে SC ST OBC, এই ক্যাটাগরিও ভুল লিখে ফেলেছে, সে OBC A নয় OBC A লিখে ফেলেছে, EWS নয় EWS সার্টিফিকেট নেই, তার প্রপার অথেন্টিক সার্টিফিকেট নেই, EWS প্রতি বছর প্রচুর ফর্ম ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ, শুধু তাই নয়, ওএমআর ফর্ম ফিল আপ করার সময় যদি কেউ বুকলেট নাম্বার ভুল করে বা কোথাও নামের রোল নাম্বার ভুল করে, তার কিন্তু ফর্ম ক্যান্সেল হবে। তো এই ক্যান্সেলটা কমে দাঁড়াবে কত জানো তো, 6,000।
হয়ে যাবে কম্পিটিশানটা। তো এগুলোকে তোমাকে কিন্তু মার্কের মধ্যে রাখতে হবে, দিলে তুমি একটা সাহস পাবে যে হ্যাঁ আমি এই কজনের মধ্যে দাঁড়াতে পারবো। এবার দেখো টার্গেট স্কোর কত থাকা উচিত এএনএম এবং জিএনএমের ক্ষেত্রে, মেল এবং ফিমেলের ক্ষেত্রে। তোমার হচ্ছে বায়োলজি হচ্ছে 115 মার্কের মধ্যে 50 মার্ক। দেখো প্রায় 50% হচ্ছে শুধু একটা সাবজেক্টে, অর্থাৎ তোমাকে কোথায় জোর দিতে হবে? বায়োলজিতে। এবং তুমি তোমার টোটাল সময়টার মধ্যে আমি বলবো তোমাকে বায়োলজি এবং ফিজিক্যাল সায়েন্সে 70% সময় দিয়ে দিতে হবে। হ্যাঁ, মানে তুমি যদি 10 ঘন্টা পড়ো 7 ঘন্টা বায়োলজি আর ফিজিক্যাল সায়েন্স পড়বে, বাকি 3 ঘন্টাও কিন্তু পড়বে অন্য সাবজেক্টগুলো, এটাকে খেয়াল রাখতে হবে। বা তুমি যদি 8 ঘন্টা পড়ো সেভাবেই তোমাকে টাইমটাকে ভাগ করতে হবে। সেই 50-এর মধ্যে তোমাকে পেতে হবে কত? 40। ইজিলি পাবে, খুব একটা টাফ কোশ্চেন হয় না। যারা উচ্চ মাধ্যমিকে বায়োলজি পড়েছে তাদের তো একদমই টাফ হবে না, কিন্তু যারা উচ্চ মাধ্যমিকে আর্টসে পড়েছো তাদের ক্ষেত্রে একটু বায়োলজিটা ভালো করে পড়বে, তবেই গিয়ে হবে। এবং ফিজিক্সে অর্থাৎ ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে 25 মার্ক, সেখানে তোমাকে স্কোর করতে হবে মাত্র 15। মানে 10 মার্ক এমনিতেই ভাব দিয়ে দিলাম, 10 মার্ক তুমি করতে পারবে না বা 10 মার্ক তুমি ভুল করে আসবে। ইংলিশে 15-র মধ্যে 10 পেতে হবে। দেখো ইংলিশ এমন একটা সাবজেক্ট, এখন নতুন কেউ কিছু শিখতে পারবে না, তবু গ্রামারগুলো মোটামুটি এই 9-10-এর গ্রামার বই তোমার কাছে যেটা আছে সেটা ধরে একটু প্র্যাকটিস করো, আর প্র্যাকটিস সেটগুলোকে ধরে এগিয়ে যাও। জিকেতে তোমাকে 10-এর মধ্যে 6 পাবে, জিকেও একটু প্র্যাকটিস সেটগুলো দেখে করলে মোটামুটি খুব একটা কঠিন জিকে হয় না। ম্যাথও তুমি একটা এখন শিখতে পারবে না, তবু তোমাকে 8 থেকে ক্লাস 10 পর্যন্ত ম্যাথগুলো প্র্যাকটিস করলে আমি সবচেয়ে কম ধরে নিলাম 4 পাবে, তুমি মাত্র 4টা ম্যাথ করতে পারবে। এবং জিআই বা রিজনিংয়ে তুমি কত পাবে? 5-এর মধ্যে 5 পেয়ে যাবে, কারণ যে রিজনিং থাকে সবগুলোই করতে পারবে, একটাও ছেড়ে আসতে হবে না, একদম ইজি লেভেলে থাকে। তুমি যে কোনো একটা প্র্যাকটিস সেট দেখে দেখান, রিজনিং তোমার হয়ে যাবে। 3-4টা প্র্যাকটিস সেট প্রথমে প্র্যাকটিস করে নাও রিজনিং, তারপরে দেখবে সব 5টার 5টা করে ফেলছো। এই অর্থাৎ তোমাকে মডারেট লেভেলের যদি কোশ্চেন হবে এটাই ধরে নেওয়া হয়, খুব ইজি হবে না, খুব ডিফিকাল্টও হবে না। সেখানে তোমাকে ফিমেল যদি হও 80 পেলে হবে, মেল যদি হও জিএনএমের ক্ষেত্রে 93+ পেতে হবে, তবে কিন্তু তুমি 100% একটা গভর্নমেন্ট কলেজ পাবে। এবার তোমার যদি ক্যাটাগরি বিভিন্ন হয়, আলাদা হয়, তাহলে তোমাকে এত নাম্বারও পেতে হবে না, আরও কম পেলে হবে। দেখো তুমি যদি এএনএম দিতে চাও, জেনারেলের ক্ষেত্রে 80+ পেতে হবে, জিএনএমের ক্ষেত্রে মাত্র 68 পেলে হবে। মানে 80 টার্গেট রেখেছিলাম, সে মাত্র 68 পেলে তুমি হবে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো তো কত ইজি হয়ে যাচ্ছে। ওবিসি এর ক্ষেত্রে 78 এএনএম, জিএনএমের ক্ষেত্রে 65, ওবিসি বির ক্ষেত্রে 79, জিএনএমের ক্ষেত্রে 66, এসসির ক্ষেত্রে এএনএম হলে 72, জিএনএম হলে 60 মাত্র, এসটির ক্ষেত্রে 66 পেলে হবে, আর জিএনএমের ক্ষেত্রে 52, ইডব্লিউএস এর ক্ষেত্রে 65, 50 মাত্র পেলে হবে। কারণ এখানে কিন্তু অনেকটা কমবে, কারণ অনেক ইডব্লিউএস সার্টিফিকেট নেই, যারা অথেন্টিক সার্টিফিকেট থাকে না তাদের ক্ষেত্রে কিন্তু ক্যান্সেল হয়ে যায়, যার ফলে ইডব্লিউএস কিন্তু নেমে আসে। সিডির ক্ষেত্রে দেখো সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 64, 53, আর অরফ্যান ক্ষেত্রে 45, আর জিএনএমের ক্ষেত্রে যতজন অরফ্যান আছে সবাই পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, তোমরা খালি পরীক্ষাটা দেবে আর কিছু না। তো এবার আমরা আসি অ্যাডভান্স স্ট্র্যাটেজিটা কী কথা বলছি আমি। দেখো লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সে 70% টাইম দিতে হবে, এবং বাকি 30% বাকি রেস্ট সাবজেক্টগুলো পড়বে। সেগুলো কি না, ম্যাথ মোটামুটি 9-10-এরগুলো বললাম, আর কি না ইম্পর্ট্যান্ট টপিকগুলো তোমাকে বেছে আনতে হবে। ইম্পর্ট্যান্ট টপিক লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের কোনগুলো তোমাকে সেটা বাঁচতে হলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখবে। কত? 2017 থেকে 2025 সালের মধ্যে তুমি যদি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো সলভ করে নাও এবং দুবার রিভিশন মেরে দাও, তুমি 30টা কোশ্চেন কিন্তু কমন পাবে। 30টা বললাম, শুধু 2020 থেকে 2025-এর মধ্যেই তুমি কিন্তু 20% কমন পেয়ে যাবে। এটা খেয়াল রাখো। এটা তাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার তোমাকে শুধু কোশ্চেন কমন এনে দেবে না, তুমি ফিউচারে মানে বাকি কোন কোন টপিকগুলো থেকে বারবার কোশ্চেন হচ্ছে তুমি কিন্তু বুঝতে পেরে যাবে। এ নিয়ে পরবর্তী ভিডিও আমি একটা আনবো, যে ইম্পর্ট্যান্ট টপিকগুলো কোনগুলো ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের ক্ষেত্রে। সেই ইম্পর্ট্যান্ট টপিকগুলো তুমি যদি পড়ো, দেখো প্রত্যেকটা পরীক্ষায় কি জানো তো 80-20 হয়, অর্থাৎ 20% চ্যাপ্টার থেকে, একটা চ্যাপ্টারের 20% জায়গা থেকে 80% কোশ্চেন হয়। এটা কিন্তু খেয়াল রাখবে। সেই ইম্পর্ট্যান্ট টপিকগুলো বাঁচতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ফলো করবে। আর কি ম্যাথ 8 থেকে 10 পর্যন্ত ম্যাথগুলো প্র্যাকটিস করবে। এই কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখে বুঝতে পারবে কোন কোন ম্যাথগুলো তোমাকে করতে হবে বা জোর দিতে হবে।
জিকের ক্ষেত্রে বলবো তুমি 6 থেকে 10 পর্যন্ত ইতিহাস এবং ভূগোলটা একবার রিডিং দিয়ে নাও এবং সেখান থেকে ইম্পর্টেন্ট আর তারপর প্র্যাকটিস সেট ধরে প্র্যাকটিস করে যাও। এই হিস্ট্রি এবং জিওগ্রাফি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিছু একটা বই কিনে নেবে, একটা যে কোনো বই, এই কারেন্ট অ্যাফেয়ার্সের বই কিনে মোটামুটি প্র্যাকটিস করে নেবে। এবার দেখো রিজনিংয়ের জন্য কিছুই কিনতে হবে না, কোনো বই কেনার দরকার নেই, প্র্যাকটিস সেট একটা যে কিনবে। পর কি প্র্যাকটিস সেট, বেটার প্র্যাকটিস সেট হবে, পরবর্তী ভিডিওতে একটা প্র্যাকটিস সেট নিয়ে কথা বলবো আমি। সেই প্র্যাকটিস সেট যেটা কিনবে, সেই প্র্যাকটিস সেট দিয়ে যা রিজনিং আছে সেটা করলেই তুমি কিন্তু 5-এ 5 পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। ইংলিশেও নতুন কিছু এখন শিখতে পারবে না, 9-10-এর যে গ্রামার বইটা আছে সেটা ধরেই করে যাও। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রিভিশনে 1:4:7 রেশিওটা মেনটেন করে যদি করে পড়ো, তাহলে কিন্তু তোমাকে কেউ কিন্তু আটকাতে পারবে না। কীরকম না, এখন সবগুলোই তোমার রিভিশন, সবগুলো তো পড়া হয়ে গেছে, নতুন পড়া তো নেই তোমার কাছে কিছু, নতুন সব তো তুমি আগে 11, 12-এ 9, 10-এ পড়ে নিয়েছো। তাহলে রিভিশন দাও, যেটা রিভিশন দেবে সেটা 4 দিন পর আবার একবার রিভিশন দাও, 7 দিন পর আবার একবার রিভিশন দাও। এই রিভিশনটা কমপ্লিট হওয়ার পর তুমি কিন্তু মক টেস্ট দেবে। মক টেস্ট দেওয়ার পর তুমি কিন্তু দেখবে যে তোমার কিছু কিছু জায়গায় আটকে যাচ্ছে, যে জায়গাগুলো আটকে যাচ্ছে সেগুলোকে বেছে নাও, যে এই জায়গাগুলোকে আমার আবার রিভিশন দিতে হবে, সেগুলোকে আবার রিভিশন দাও। এখন অন্তত সপ্তাহে 2টো মক টেস্ট দাও, বেশি মক টেস্ট দেওয়ার দরকার নেই, এখন সময় আছে, আর বাকি সময়টা কিন্তু রিভিশন দাও। মক টেস্ট দিলে তুমি তোমার দুর্বলতাটা বুঝতে পারবে, কোনগুলো জায়গাগুলো তোমাকে পড়তে হবে বুঝতে পারবে, তারপরে সেই জায়গাগুলো বারবার রিডিং পড়ো, বারবার মুখস্থ করো বা বারবার রিভিশন দাও, তবেই গিয়ে এই রেশিও মেনে রিভিশন দিলে তুমি তবে কিন্তু হবে। তাই মক টেস্ট এখন কিন্তু সপ্তাহে 1টা কি 2টো দাও, ঠিক আছে। তার পরবর্তীকালে কিন্তু মক টেস্টটা বাড়াতে হবে, তখন বলবো আমি একদিন ছাড়া ছাড়া মক টেস্ট দিতে। কারণ মক টেস্ট বেশি দিয়ে দিলে যে তুমি ভালো রেজাল্ট করবে তার নয়, মক টেস্ট দেওয়ার পর তোমার দুর্বলতাটা বুঝে তুমি যদি তোমার দুর্বলতাটাকে ওভারকাম করতে পারো, তবেই তুমি কিন্তু সাকসেস হবে। দুর্বল থেকে গেলে কিন্তু কোনো দিন সাকসেস হতে পারবে না, বলে দিলাম। সেই 50টা করে আসবে পরীক্ষায়ও বেশি নাম্বার পাবে না, 50-এ আটকে যাবে। এবার আসি, তোমার হাতে কিন্তু যথেষ্ট সময় রয়েছে, তার কারণ 14ই জুন পরীক্ষা না হওয়ার চান্স কিন্তু 50%, কারণ সেখানে একটা WBCS এক্সাম রয়েছে, অর্থাৎ পরীক্ষা হওয়ার খুব সম্ভাবনা রয়েছে তারপরের 21শে জুন, পরের সানডে 21শে জুন। অর্থাৎ এখনও তোমার কিন্তু হাতে যথেষ্ট সময়, ধরে নাও 2 মাস সময় আছে। এই 2 মাসটাকে তোমাকে তোমাকে 8 থেকে 10 ঘন্টা পড়তে হবে। 8 থেকে 10 ঘন্টার মধ্যে তোমাকে রিভিশন, মক টেস্ট সব কিছুই রাখতে হবে এবং রিডিং সমস্ত কিছু পড়ে নোটস বানানো, বানান তো সব কিছু কি নোটস বানিয়ে রেডি করে ফেলো। তোমাকে পরীক্ষার থেকে পাস করা থেকে কেউ আটকাতে হবে না, বিরাট কিছু পড়তে হয় না, নিটের লেভেলে পড়তে হয় না, মোটামুটি এরকম পড়লেই কিন্তু তুমি 100% ক্র্যাক করবে। ভিডিওর ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।